নমস্কার। আবার এসছি আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে। সেই সমাজসেবক একজন ডাক্তারের জীবনী নিয়ে। আসানসোলে একজন স্ত্রী বিশেষজ্ঞ, চাইল্ড স্পেশালিস্ট অতনু ভদ্র, ডক্টর অতনু ভদ্র। এর আগে যে ভিডিওগুলো করেছি দেখুন, আমি যেগুলো করি সেগুলো মাত্র সমুদ্রের হিমশৈলের একটা চূড়া মাত্র। এরকম প্রচুর ডাক্তার আছেন যারা কোভিডে প্রচুর কাজ করেছেন, জীবনকে বাজি রেখে। না করলেও পারতেন, কিন্তু তাদের বৈভব, তাদের আর্থিক সঙ্গতি ভালোই ছিল, না করলেও পারতেন। কিন্তু বিনা পয়সায় চিকিৎসা করেছেন অনেক ডাক্তার কোভিডে, জানেন, জীবনকে বাজি রেখে। যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে, সেগুলো চিন্তা করেননি কোভিড-19 যখন হয়েছিল। পরবর্তীকালে সেই সকল ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, স্রেফ এই সমাজসেবা করতে গিয়ে, কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়ে। তাদের আত্মার শান্তি হোক, আমি তাদের কুর্নিশ করি। আপনারা দেখছেন স্বপন কুমার দেবের ইউটিউব চ্যানেল স্ট্রাগলার ডে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দেবেন, উপকৃত হব, এন্টু পাব। এই ডাক্তার 34 বছরের বামফ্রন্ট এবং 15 বছরের তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের রাজ্যত্বকালে আমরা দেখেছি যে মানুষ কী করে টাকা রোজগার করে। ক্লাস 4 পাস, 5 পাস, সই করতে পারে না, নেতা হয়ে গেছে, পঞ্চায়েত প্রধান হয়ে গেছে, এমএলএ পর্যন্ত হয়ে গেছে, বিধায়ক, এমনকি পার্লামেন্টেও সাংসদও বনে গেছে। এই হচ্ছে আমাদের দেশের কনস্টিটিউশন। পশ্চিমবঙ্গের এক একটা রাজনৈতিক দলের নাম আর বললাম না, আর তাদের প্রোডাকশান, জনপ্রতিনিধি, এইসব লোক যদি জনপ্রতিনিধি হয়, আমরা কোথায় বাস করছি ভাবতে পারেন? এই ধরনের কিছু কিছু সমাজবিরোধী পার্টির দৌলতে হয়তো সই করতে পারে না, তাদের ছেলেমেয়েরা প্রত্যেকে কিন্তু সরকারি স্কুলে বা সরকারি কলেজে বিনা পরীক্ষায় চাকরি পেয়ে গেছে, মোটা বেতনের চাকরি পায়। এখন তো শিক্ষকদের বেতন মানে খুব ভালো, তার সঙ্গে আরও যদি আপনার বকেয়া কিছু পার্সেন্ট, 20%, 30%, 38% দিয়ে বাকি থাকে, সেটা যোগ করে দেওয়া যায়, তার বেতনটা কোথায় গিয়ে দাঁড়াবে? সরকারি চাকরিদের কথা বলছি, সরকারি চাকরিজীবীর কথা বলছি, সরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি। নিশ্চয়ই তারা পাবেন, আপত্তি কিছু নেই, কিন্তু সেবাটা যেন সেইভাবে হয়, ফাঁকিফক্ক দিয়ে যেন ছাত্রছাত্রীদের পড়ানো না হয়। আরেক সেদিক তো সেটা তো বঞ্চিত হবেই, ডিপ্রাইভ হবেই যারা বেসরকারি চাকরি করেন, যারা সরকারি চাকরি পাননি, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও, বা সরকারি ক্ষেত্রের থেকেও অনেক এলিজিবল ক্যান্ডিডেট সরকারি চাকরি পাননি। সে কেন পাননি? মেধাবী হয়েও তার অনেক কারণ থাকতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম, যে এই সমাজবিরোধীরাও যখন বিধায়ক বা বিধায়িকা হয়, তাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই কিন্তু সরকারি চাকরি পেয়ে গেছে। কী করে পেয়েছে সেটা আপনারা জানেন। তার মধ্যে এরকম সমাজের দুর্নীতিগ্রস্ত সমাজে, ধরুন 15 বছর একটা সরকার চালানোর রাজনৈতিক দল, তার আগে 34 বছর, এই 49-50 বছর পশ্চিমবঙ্গে 12টা অলরেডি বেজে গিয়ে 13টা অবস্থায় আছি। এখন সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিকনস্ট্রাকশন করা যায় কি না, বা রিনোভেট করা যায় কি না, কত তাড়াতাড়ি সম্ভব প্রশ্ন থেকে যায়। কারণ 49 বছর, 50 বছরের একটা দুর্নীতিগ্রস্ত রাজ্য, সব দিক দিয়ে বেহাল, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন কিচ্ছু বাদ নেই। শুধু লুটেপুটে খেয়েছে, গরিব মানুষদের পথে বসিয়ে দিয়েছে, কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে, তার সুষ্ঠু বিচার হয়নি। সেই সময় পুলিশ দলদাস, বিচার করতে পারেনি, বিচার করেনি, প্রমাণপত্র লোপাট করে দিয়েছে। এর মধ্যে কিছু পুলিশ আধিকারিক উঁচু পদে সমাজবিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে সেও তোলাবাজি করেছে,
প্রাসাদপ্রম বাড়ি তৈরি করেছে, এখন জেল খাটছে। তাদের এদের ছেলেমেয়েরা, এদের স্ত্রীরা কি পরিচয় দেবে? তাদের স্বামীদের বা তাদের বাবাদের ওরকমই পরিচয় দেবে। এর মধ্যে আবার একজন প্রাক্তন বিধায়ক, এমএলএ ধরা পড়েছে, জেলে গেছে, তোলাবাজি, নানা রকম খুন খারাপি তো আছেই। এমনকি একজন মহিলার একটা 5 বছরের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে সেই বাচ্চাটাকে ফিরে পাওয়ার জন্য তাকে রীতিমতো লাগাতার ধর্ষণ করে গেছে সে এবং তার সাক্ষরের দাম, সেও জেলে। তাদের মেয়েরা বলছে আমার বাবার নামে এটা মিথ্যা কথা বলেছে। বলুন, সেই রকম ধরনের বাবা বেঁচে থাকা সমাজে কতটা ক্ষতিকর। সেই পরিবারের ছেলেমেয়েরা যদি বলে যে আমার বাবাকে মিথ্যে ঘটনায় ফাঁসানো হয়েছে, সত্য সত্যই থেকে যাবে, সেটা কখন মিথ্যে হবে না, হতে পারে না। এই পরবর্তীকালে এদের জীবনটা কি হয়, লেটস সি। এই সমাজের মধ্যে এরকম ডাক্তারদের কথা, একজন ডাক্তারের কথা বলি, যিনি শিশু স্বাস্থ্যে সচেতনতা বাড়াতে এখনও লড়াই করে যাচ্ছেন। চাইল্ড স্পেশালিস্ট শিশু বিশেষজ্ঞ আসানসোলে অতনু ভদ্র, ডাক্তার অতনু ভদ্র। বেশ কয়েক বছর আগের কথা, এক সংবাদপত্র বিক্রেতার সন্তানের চিকিৎসার জন্য খুব দামি একটা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল, কিন্তু দামি ওই ইঞ্জেকশনটা ওই সংবাদপত্র বিক্রেতার পক্ষে সম্ভব ছিল জোগাড় করা, আর সাধ্য ছিল না। সেই খবর কোনোভাবে কানে পৌঁছায় এই ডাক্তার স্ত্রী বিশেষজ্ঞ অতনু ভদ্রের কাছে, কানে পৌঁছায়, জানতে পারেন তিনি। তা পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ খবরটা পেয়ে তিনি এক মুহূর্ত ভাবেননি ওই শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবকটি ইঞ্জেকশনের বন্দোবস্ত করে দিয়েছিলেন এই ডাক্তার, আসানসোলের ডাক্তার স্ত্রী বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট অতনু ভদ্র। এবং সেই দুস্থ গরিব সংবাদপত্র বিক্রেতার শিশুটি প্রাণে বেঁচে যায়। আবার ওনাকে আমি আমার তরফ থেকে, অন বিহাফ অফ মি, আমি ওনাকে কুর্নিশ এবং স্যালুট জানাই। আপনি দীর্ঘজীবন লাভ করুন, ঈশ্বর আপনাকে মঙ্গল করুন। আপনার মতো ডাক্তাররা যেন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মায়ের গর্ভে যেন জন্ম নেয়, এটি আমার একমাত্র প্রার্থনা। এবার দেখুন যে এই অতনু ভদ্র, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসানসোলের শিশুরোগ বিশেষজ্ঞ অতনু বহু বছর ধরে রক্তদান আন্দোলন, থ্যালেসিমিয়ার সচেতনতার অন্যতম মুখ, আর সঙ্গে চালিয়ে যাচ্ছেন সমাজসেবা। কী দরকার ছিল এই যে ভিডিওগুলো আমি করছি, কিছু ডাক্তারদের কি দরকার ছিল বলতে এগুলো করা? এগুলো হচ্ছে ব্লাড, ভালো বংশে জন্মগ্রহণ করা এই সন্তানরা। মেধাবী তো অবশ্যই, পড়াশোনা করেছেন, 4-5 বছর ধরে তারা MBBS পাশ করেছেন ডাক্তারি পরীক্ষায়। আজকে তারা এই সমাজসেবাটা করেন বিনা পয়সায়, আবার গাছের পয়সা খরচা করে দুস্থ রোগীদের ওষুধপত্র কিনে দেন। এগুলো হচ্ছে তাদের রক্তের একটা গুণ, কোয়ালিটি অফ দেয়ার ব্লাড। ভালো পরিবারের ছেলে এসব ডাক্তাররা, নিশ্চয়ই তাদের বাবা মার পুণ্যের আশীর্বাদের ফল। সব ডাক্তার তো নয় যারা এটা করে। এবং এই যে অতনু ভদ্র, ইনি পেশাগত চিকিৎসার বাইরে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলির পাশাপাশি সারা দেশের শিশুদের স্বাস্থ্য কী করে ভালো রাখা যায়, এই স্বপ্নটাই তিনি দেখে চলেছেন বা দেখাতে চলেছেন। উদর পরিশ্রম করেন এই ডাক্তারবাবু অতনু ভদ্র। আর শিশু বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের সহসভাপতি, কখনো
সর্বভারতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব তিনি সামলেছেন। এই মুহূর্তে এই সংগঠনের উদ্যোগে দেশ জুড়ে শিশুদের জন্য নেওয়া অ্যাকশন প্ল্যানের সর্বভারতীয় কোঅর্ডিনেটর এই ডাক্তার শিশু বিশেষজ্ঞ আসানসোলে অতনু ভদ্র। পেশাগতভাবে তিনি আসানসোল ইএসআই হসপিটালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট। অতনুর কথায়, কলকাতা মেডিকেল কলেজের আমি যখন তৃতীয় বর্ষের ছাত্র তখনই দেখেছি বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মানুষরা তাদের শিশু সন্তানদের হাসপাতালে আনেন যখন অনেকটা দেরি হয়ে যায় বা বাড়াবাড়ি হয়। তখন থেকেই ভেবেছিলাম যে শিশুদের সুস্বাস্থ্যের জন্য সচেতনতা গড়ে তুলতে হবে, আর সেটাই করার চেষ্টা করেছি বা করে যাচ্ছি এখন। কখনো নিজের উদ্যোগে বেরিয়ে পড়েন গ্রামে গ্রামে, মানে তার কথা তিনি বলেন যে নিজের উদ্যোগেই মন সায় দেয় না, হয়তো ছুটি আছে, গ্রামে গ্রামে বেরিয়ে পড়ি, দেখি কোনো দুস্থ মানুষের কোনো শিশুরা অসুস্থ আছেন কি না, তার চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুর্বলতার জন্য, আর্থিক সঙ্গতি নেই, তাদের খোঁজ করে আমি তাদের চিকিৎসা করার জন্য নিজে উদ্যোগ নিই। বাহ ডাক্তারবাবু, ওয়ান্স এগেন আই স্যালুট অ্যান্ড কুর্নিশ ইউ। সারা সমাজই করবে। এই ডাক্তারবাবুর কথায় যে গত 2 বছর ধরে আমরা সংগঠনগতভাবে সারা দেশে শিশুদের অ্যানিমিয়া চিহ্নিতকরণ এবং দূরীকরণের কাজ চালিয়ে যাচ্ছি। ছোট বাচ্চারা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখলে ভয় পায়, বড়রাই ভয় পায়, বাচ্চারা তো পাবেই। এবং দেখুন, এই তাই সিরিঞ্জ দিয়ে রক্ত না টেনে একটি বিশেষ যন্ত্র দিয়ে আমরা হিমোগ্লোবিনের মাত্রা মেপে নিই। 7-8 বছরের শিশুদের অ্যানিমিয়া পরীক্ষা করতে গিয়ে দেখেছি যে 50-60% এতে আক্রান্ত। শুধুমাত্র দারিদ্রতা বা পুষ্টিকর খাবারের অভাবের কারণেই যেটা হচ্ছে তা নয়, এর পাশাপাশি ফাস্ট ফুডের বহুল ব্যবহারের জন্য হচ্ছে। কারণ তাতে আয়রন ঠিকঠাক থাকে না। আর এই অতনু ভদ্রের কথায়, মানে শিশুরোগ বিশেষজ্ঞ, চাইল্ড স্পেশালিস্ট, এই অতনু ভদ্রের কথায় যে আমরা শিয়ালদহ থেকে হাসনাবাদ বিভিন্ন স্টেশনে শিশুদের পরীক্ষা করা এবং প্রয়োজনে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা কয়েকজন মিলে সবটাই করার চেষ্টা করেছি, করছি। বাহ, দেখুন কি উত্তম প্রচেষ্টা, মানে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানো। কতিপয় ডাক্তারদের মধ্যে এই ধরনের ডাক্তার আপনার খুঁজে পাবেন, বাকিরা অসংখ্য। আই হ্যাভ সিন মাই আইস, আই এম আইস উইটনেস। ফেলো করি মাখো তেল, তুমি মরো আর জাহান্নামে যাও, পয়সা ফেলে চিকিৎসা হবে, মোটা টাকা ফিস দাও, তোমার ঘরে গিয়ে যাব, নাহলে যাবো না। টাকা দিলেও যেতে চায় না, আমি ঘুমাচ্ছি রাত্রেবেলা, যাব না। তারাও ডাক্তার, এনারাও ডাক্তার। ওই যে বললাম অভিক দে, বিরূপাক্ষ মতো, বিরূপাক্ষ ভট্টাচার্য খুব সম্ভব হবে, এরা ছিল সেই তোলাবাজ ডাক্তার, তোলাবাজি করত। এদের গুরুদেব ছিল আজিকর মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ, আরেক সমাজবিরোধীমূলক কাজে যুক্ত সন্দীপ ঘোষ, জেল খাটছে। ওনার স্ত্রীও কিন্তু আবার চিকিৎসক। লজ্জা থাকে? মনে তো হয় না। লজ্জা থাকলে কোনো ডাক্তার এই ধরনের অসৎ পথ অবলম্বন করতে পারে ডাক্তারি পেশায় থেকে? ওই অভয়ার আরজিকরের একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ কাণ্ডে
হত্যাকাণ্ডে আমরা যখন 9ই আগস্ট 2024 সাল এটা ঘটেছিল বলে আমরা জানতে পারলাম যে ডাক্তারদের চরিত্র কীরকম হতে পারে। তারাও মদ খেয়ে পার্টি করে, তারাও মদের আসরে জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে, মহিলা ডাক্তারকে দিয়ে মদ পরিবেশন করা, আর বাকি আর কিছু বললাম না। এগুলো বেরিয়েছিল, তখনই জানতে পেরেছিলাম। এই অভিজ্ঞে বীরপক্ষ ভট্টাচার্য পদবী বোধহয় খুব সময় যায় না, এই বীরপক্ষ নামটা জানি। আর এই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চরিত্র বা কার্যাবলী, এরা সমাজের ডাক্তার তো নয়, এরা সমাজের ঘৃণ্য একটা কীট। আর এনারাও ডাক্তার, যাদেরকে নিয়ে ভিডিও করছি আমি। আকাশ পাতাল তফাৎ। আর ইনি বলছেন যে আসানসোল মহকুমার বহু স্কুলের এই অতনু ভদ্র এবং তার সঙ্গীরা নিয়মিত পড়ুয়াদের হেলথ স্ক্রিনিং চালান। তাতে দেখা যায় যে কলিয়ারি এলাকার ছেলেমেয়েদের মধ্যে শ্বাসকষ্ট, সর্দি কাশির প্রবণতা অন্য জায়গার তুলনায় বেশি। এই প্রবণতা কমানোর জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া এই পরিবারের ছেলেমেয়েদের চিকিৎসার পরিষেবা বিনামূল্যে দিচ্ছেন এই অতনু ভদ্র এবং তার সঙ্গী ডাক্তার মহাশয়েরা। আর উম্পন হোক বা কোভিডের মতো অতিমারি হোক, সবসময় অক্লান্তভাবে ছুটে বেরিয়েছেন এই অতনু ভদ্র এবং তার কোম্পানি। স্যালুট তাদেরকে বা কুর্নিশ তাদেরকে আরেকবার দেওয়ার ইচ্ছে হয়, দিচ্ছেও তাই। প্রার্থনা করি যে আপনারা এইভাবে যুগ যুগান্তরে মাতৃগর্ভে জন্ম নিন, চিকিৎসকদের বা চিকিৎসা পেশাকে আরও উজ্জ্বল করুন। আর যে সকল সমাজবিরোধী দুর্নীতিগ্রস্ত চিকিৎসকরা আছেন, তারা যেন বিলুপ্ত হয়ে যায় পৃথিবী থেকে, এই প্রার্থনাটা আমি ঈশ্বরের কাছে করি। তবে আরও একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছেন এই শিশুরোগ বিশেষজ্ঞ অতনু ভদ্র, যে তিনি বললেন তার কথায়, বা তিনি বললেন যে শিশুদের ফুসফুস বা লাংসের কোনো ইনফেকশন আছে কি না সেটা প্রাথমিকভাবে বোঝার জন্য একটা যন্ত্র আছে। সেটা আগে ভাগে বোঝা গেলেও পরবর্তী সময়ে তাদের কোনো বড় সমস্যা হওয়ার আগে মোটামুটি আটকানো সম্ভব। আমার ইচ্ছে তা নিয়েও একটা শিবির করা। অতনু ভদ্র চাইল্ড স্পেশালিস্ট, শিশু বিশেষজ্ঞ, তিনি তার এই মনোবাঞ্ছনাটা প্রকাশ করলেন। ঘরে বসে থাকবো আর রুগী পিছু 500-1000 টাকা করে নেব, দিনান্তে 10-15টা রোজগার করে ঘরে চলে যাব, এই মানসিকতা নিয়ে তিনি ডাক্তারি করছেন না। যে সকল ডাক্তারবাবুদের নিয়ে আমি ভিডিও করলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগেও বলেছি, এখনও বলি, লাইক, শেয়ার, ফলোটা করে দেবেন, তাহলে মোটামুটি এই ধরনের কিছু কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।